আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম। গৃহস্থের পকেটে টান, ফের বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। কলকাতায় গ্যাস কিনতে লাগবে কত টাকা? ফের নতুন করে করতে হবে আবেদন। অন্নপূর্ণা যোজনার পোর্টালে চলে এলো নয়া আপডেট। নদী চুরির অভিযোগ, বেআইনিভাবে চর ভাটায় করে তৈরি ক্যাফে। এবার নোটিশ শওকত মোল্লার ছেলেকে। তীব্র কম্পন জলপাইগুড়িতে, কাঁপল কলকাতাও। ইরানে বাজেয়াপ্ত সম্পত্তি বন্ধু দেশগুলিকে দিয়ে দিতে চায় আমেরিকা, মেনে নেবে তেহরান। আসছে বিস্তারিত খবরে। 3 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে একাধিকবার, তবে এই নিয়ে 3 মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বাড়ল। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়ল 29 টাকা। আজ থেকে অর্থাৎ 8ই জুন থেকে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় গৃহস্থলী গ্যাসের দাম সিলিন্ডার পিছু বৃদ্ধি পেয়ে হলো 968 টাকা। এই দামটায় আগে ছিল 939 টাকা। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি। এই কারণে দাম বেড়েছে পরিবহন থেকে শুরু করে বিভিন্ন জিনিসেরই। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাইরে খাবারেরও দাম বেশ বেড়ে গেছে। আর এবার বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গত 1 জুন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম 53 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে 3255 টাকা 50 পয়সা। এর ঠিক 5 দিনের মাথায় ফের দাম বাড়ল 14.2 কেজির সিলিন্ডারের। এতদিন পর্যন্ত বারে বারে দাম কমা বাড়া করেছে বাণিজ্যিক গ্যাসের, তবে এতদিন পর্যন্ত নিয়ন্ত্রিতই ছিল রান্নার গ্যাসের দাম। তবে এবার 3 মাসে দ্বিতীয়বার বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত সমস্যার কারণে 3 মাসের মধ্যে ফের সিলিন্ডার পিছু 29 টাকা বেড়েছে। গতকাল দেশের রাজধানী নয়াদিল্লি সিলিন্ডার পিছু 29 টাকা দাম বেড়ে গেছে। দাম হলো 942 টাকা। এর আগে ছিল 913 টাকা। গৃহস্থলীর রান্নার গ্যাসের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে 5 ও 10 কেজি সিলিন্ডারের দামও। 5 কেজি সিলিন্ডার 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 358 টাকা 50 পয়সা, আর 10 কেজির দাম বেড়ে হয়েছে 691 টাকা 50 পয়সা। পশ্চিম এশিয়ার রাজনৈতিক উত্তেজনা আর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সমস্যা হওয়ার কারণে বারে বারে দাম বাড়ছে গ্যাসের। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে এলপিজি আমদানিতে বাধার সৃষ্টি হচ্ছে, সেই কারণে দাম বাড়ছে গৃহস্থের। অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনলাইন পোর্টাল চালু হওয়ার পর অনলাইনে তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। যারা লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে চান না, তারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে। তাড়াহুড়ো করারও কোনো দরকার নেই। আগামী 3 মাস ধরে চলবে আবেদন। সেই সঙ্গে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবে অর্থ। গত 27শে মে অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 2রা জুনের মধ্যে যারা আবেদন করেছিলেন তারা ইতিমধ্যেই টাকাও পেয়ে গিয়েছেন। পোর্টালে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে, বৈধ রেশন কার্ড থাকতে হবে, সেই সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। উল্লেখ্য, একটি মোবাইল নম্বরের মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট বা অ্যাপ্লিকেশন জমা করা যাবে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, যে সমস্ত আবেদনকারী 3রা জুনের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন সফল হলেও নতুন ফরম্যাট অনুযায়ী পুনরায় আবেদন জমা করতে হবে। পোর্টালে আপডেট হওয়ার নতুন আবেদন ফরম্যাটে তথ্য নতুন করে সাবমিট করতে হবে বলে জানানো হয়েছে। আবেদনের ফর্মে বেশ কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর নাম, আধার নম্বর, বয়স, ঠিকানা, জেলা, ব্লক বা পৌরসভা, পরিবারের সদস্য তথ্য এবং মোবাইল নম্বর। এরপর দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, যার মধ্যে থাকবে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। এরপর দিতে হবে প্রয়োজনীয় তথ্য। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজের ছবি।
সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার পাওয়া যাবে। পোর্টালে গিয়ে মোবাইল নম্বর বা আবেদন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লা। এরই মধ্যে তার ছেলে ইমরান মোল্লার কাছে পৌঁছালো প্রশাসনের নোটিশ। তার বিরুদ্ধে বেআইনিভাবে নদী ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হচ্ছে শওকতের ছেলেকে। নদী চুরি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে উঠেছে এমনই মারাত্মক অভিযোগ। জীবনতলার মৌখালীতে রয়েছে শওকতের ছেলে ইমরান মোল্লার সুবিশাল ক্যাফে। অভিযোগ, মাতলা নদীর চর ভরাট করে তৈরি করা হয়েছে অবৈধ নির্মাণ। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে এবার শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হলো। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয়েছে ইমরান মোল্লাকে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার দিনভর ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার এই রেস্তোরাঁতেও যায় এনআইএর টিম। অভিযোগ, নদীর চরের উপর এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূল আমলে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখানেই শেষ নয়, প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় দোকানদাররা। বাবা গ্রেপ্তার, এরই মধ্যে ছেলের কাছে পৌঁছালো নোটিশ। জীবনতলার বাসিন্দাদের একটাই কথা, শওকত পুত্রের বেআইনি ক্যাফে দ্রুত বন্ধ করা হোক। এক বাসিন্দার অভিযোগ, 25 বছর আগে থেকে এই চর পড়েছিল শওকত মোল্লার স্ত্রী, তাঁর সাঙ্গপাঙ্গ সবাই মিলে এই রোডের পাশে সেখানে যত জায়গা ছিল সেই জায়গাগুলিকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে, যা সম্পূর্ণভাবে অবৈধ। অভিযোগ উঠছে শওকত মোল্লার ছেলে কয়েকশো বিঘা চর দখল করে ক্যাফে করেছে। স্থানীয় অভিযোগ করে বলছেন, আগে ছিল নদীর ভেড়ি, সেই নদীর ভেড়ি দখল করে নিয়ে বেআইনিভাবে ক্যাফে তৈরি করেছে শওকত মোল্লার ছেলে। প্রায় 40 বিঘা জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো লাভ হয়নি। উল্টে রাতে বাড়িতে বোমা মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি এখনও বোমা বন্দুক নিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্বভাবতই আতঙ্কে রয়েছেন তারা। দুর্যোগের রাতেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি জেলা। সেই সঙ্গে কম্পন অনুভূত হল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, কোচবিহার এবং বাংলাদেশও। একদিকে যখন ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি আর অবিরাম বজ্রপাতে বিপর্যস্ত জনজীবন, ঠিক তখনই যোগ হল ভূকম্পনের আতঙ্ক। রবিবার রাত 11:06 নাগাদ আচমকা কেঁপে ওঠে গোটা জেলা। প্রায় 1 মিনিট ধরে স্থায়ী হয় ওই জোরালো কম্পন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই আকস্মিক ভূমিকম্পের জেরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বহু মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল প্রতিবেশী রাষ্ট্র ভুটান। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5। আবহাওয়া দপ্তরের দুর্যোগের পূর্বাভাসের মাঝে এই জোরালো কম্পন উত্তরবঙ্গের এই জেলায় বড়সড় আতঙ্কের আবহ তৈরি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো বিবরণ মেলেনি। জানা গেছে, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক পরামর্শদাতা মহসেন রেজাইন সম্প্রতি দাবি করেছিলেন, ইরানের $2400 কোটি সম্পদ আমেরিকা বাজেয়াপ্ত করে রেখেছে, তা মুক্ত করতে হবে। ইরানের যে পরিমাণ সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করে রেখেছে তা ইরানকে ফেরানো তো দূর, বরং তা নিয়ে পশ্চিম এশিয়ায় ক্ষতিপূরণ করার কথা ভাবছে ওয়াশিংটন। পশ্চিম এশিয়ার বন্ধু দেশগুলির মধ্যে ওই সম্পত্তি বিলিয়ে দেওয়া হতে পারে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে উল্লেখ করে এমনটাই দাবি করেছে। ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে এখনো পর্যন্ত কত ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি হিসাব সম্প্রতি চেয়ে পাঠিয়েছেন মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট। তারপর এই জল্পনা আরও জোরালো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক পরামর্শদাতা মহসেন রেজাইন সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাজেয়াপ্ত সম্পদের প্রসঙ্গ তুলেছিলেন। বলেছিলেন, ইরানের $2400 কোটি সম্পদ আমেরিকা বাজেয়াপ্ত করে রেখেছে, তা মুক্ত না করা পর্যন্ত সমঝোতার চুক্তি হওয়া সম্ভব নয়।
বলল এখন আমেরিকার কোর্টে রয়েছে বলেও তিনি দাবি করেছিলেন। তারপরেই ইরানের সম্পদ নিয়ে আমেরিকার নতুন ভাবনা প্রকাশ্যে এলো, যদিও হোয়াইট হাউসের তরফে আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা করা হয়নি। কিছুদিন আগে কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছিল ইরান। হতাহতের খবর না থাকলেও ওই হামলায় দুটি দেশে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বেসেন্ট একটি দলকে পশ্চিম এশিয়ায় পাঠিয়েছেন। ইরানের আগ্রাসনের ফলে কোন দেশে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ওই দল। ক্ষতিপূরণ কোথায় কতটা প্রয়োজন তারাই মূল্যায়ন করবে। তবে আমেরিকার রাজস্ব দপ্তর ইরানের ঠিক কী ধরনের সম্পদ পর্যবেক্ষণ করছেন তা এখনও স্পষ্ট নয়। রয়টার্স জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পদের বাইরে অন্য সম্পদও এই কাজে ব্যবহার করা হতে পারে। গত ২৮শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তারপর থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া, সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করে চলেছে ইরান। কুয়েত, বাহরাইন ছাড়াও ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতারের মতো দেশে হামলা চালানো হয়েছে। আপাতত আমেরিকা ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। স্থায়ী শান্তি স্থাপনের জন্য চলছে আলোচনাও। তবে আমেরিকা যদি ইরানে বাজেয়াপ্ত সম্পত্তি অন্য দেশকে দিয়ে দেয়, সেক্ষেত্রে এই সংঘাতের পারদ আরও চড়তে পারে। এত সহজে তেহরান তা মেনে নেবে না বলেই মনে করা হচ্ছে। শনিবার হরমুজ প্রণালীর কাছে ইরানের গোরক এবং কেশম দ্বীপে উপকূলীয় রেডার সাইটগুলিতে হামলা চালিয়েছিল আমেরিকা। রবিবার দুটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি মুজতবার জন্য একটি চিঠি নিয়ে তেহরানে পৌঁছেছে। সমঝোতা সেই চেষ্টা সফল হয় কিনা সেটাই দেখার।